1952 সাল। 90-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান কিংবা 18 নিরাপদ সড়কের দাবিতে উত্তাল রাজপথ, অথবা অন্যায়ের বিরুদ্ধে বন্দুকের নলের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদের 2024। ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ। যে শিশু এখন ন্যায়, নীতি, আদর্শ, মূল্যবোধ, স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই একদিন হয়ে উঠতে পারে জাতির ভাগ্য পরিবর্তনের কারিগর। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সকল বিশৃঙ্খল, অন্যায়, অবিচার ও স্বৈরাশাসন থেকে মুক্তির সূতিকাগার হয়ে উঠেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। যে আন্দোলনকে কোনো সময়ই দমিয়ে রাখতে পারেনি হুমকি, নির্যাতন, কারাবাস, বন্দুকের নল, এমনকি আবু সাঈদ মুগ্ধের মতো হাজারো অকাল মৃত্যু। 1952 সাল থেকে 2024, হার না মানা লড়াকু সৈনিকের মতো ছাত্র জনতা বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছে। ছাত্র জনতার এই আত্মত্যাগের বাংলাদেশ নামক ডায়েরিতে একটার পর একটা ইতিহাস লেখা হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন। এজন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলন 2018 সালে প্রথম গর্জে উঠেছিল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনে নামে ছাত্র সমাজ। সরকারের মিথ্যে আশ্বাসের সাথে যোগ হয় সরকার দলীয় ছাত্রলীগের হামলা। প্রকাশ্যে হামলার জঘন্য নিদর্শন প্রদর্শন করে তারা। পুলিশ এবং ছাত্রলীগের নির্বিচারে কোটা আন্দোলনকারীদের উপর হামলার কোনো বিচার তো দূরের কথা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেয় সরকার। হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড় ভেঙে দেওয়া, নারীদের শ্লীলতাহানি, গভীর রাতে হল থেকে বের করে দেওয়া, আহতদের বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করে ক্ষমতাসীনরা। এমনকি প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি স্বয়ং প্রধানমন্ত্রী। দীর্ঘ 6 বছর পর আসে 2024, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিভে যায় শত শত প্রাণ। এর বিনিময়ে অবিস্মরণীয় এক জয়ের দেখা পায় ছাত্র জনতা। জনবিক্ষোভ দমাতে নির্বিচারে গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। অবশেষে জবনিকা ঘটল 15.5 বছরের একচ্ছত্র শাসনের। গত 5 আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন। এর আগেই দেশ জুড়ে কোটি মানুষ পথে নেমে বিজয় উল্লাসে মাতেন, নেন গণভবনের দখল। আবু সাঈদের আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর সহ শত শত মানুষ গত 21 দিনে শাসকের বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখিয়েছে। বিরলতম এ আত্মত্যাগে বিজয়ী হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। উল্লাসে মাতোয়ারা সাধারণ মানুষ জানিয়েছে, জনজোয়ারে ভেসে গেছে ক্ষমতার দম্ভ। সরকারি চাকরিতে কোটা বাতিলের 2018 সালের প্রজ্ঞাপন গত 5 জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করলেও অসন্তোষ শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই থেকে শুরু হয় আন্দোলন। তৎকালীন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ঘোষণা দিলেও কৌশলে 30% মুক্তিযোদ্ধা কোটা ফেরত আনার চেষ্টা করেছে সরকার। অভিযোগ তুলে শিক্ষার্থীরা সরব হন। গত 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন বলে দাবি করা হয়। এতে ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগান ওঠে, এ স্লোগানের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একথা বলার 1 ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো হয়। ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মী ছাত্রছাত্রীদের মেরে রক্তাক্ত করে দেয়। এতে করে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে দাঁড়ালে নিরস্ত্র তরুণকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ। ঠিক তখনই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 18 থেকে 21 জুলাই নারকীয় বর্বরতা চলে বিক্ষোভকারীদের উপর। গণমাধ্যমের হিসাব অনুযায়ী এ 4 দিনে 212 জনকে হত্যা করা হয়, যাদের অন্তত 191 জন ছিলেন গুলিবিদ্ধ। প্রাণ হারান আবু সাঈদের পথে অনুপ্রাণিত অন্তত 50 শিক্ষার্থী।
শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে পথে নামা শত শত মানুষ নিহত হন, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হন। সে সময় বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার জন্য সরকার বিএনপি জামায়াতকে দায়ী করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। 21 জুলাই আপিল বিভাগের হাইকোর্টের রায়ও বাতিল করে। তবে ততদিনে শিক্ষার্থীরা সোচ্চার হন হত্যা, গ্রেফতার, হয়রানির বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা, 2 মন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি তোলেন। কিন্তু আওয়ামী লীগ এতে রাজি না হলে পরের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের 1 দফা ঘোষণা করে। এ ঘোষণার 2 দিনের মাথায় পতন হয় শেখ হাসিনার। গত 7 জানুয়ারি একতরফা নির্বাচনে জয়ী হয়ে টানা 4থবারের মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো 15 সাল থেকে কয়েকবার সরকার পতনের 1 দফা আন্দোলন করেও শেখ হাসিনাকে টলাতে পারেনি। তার সরকারের পতন হতে পারে তা কয়েকদিন আগেও কেউ ভাবেনি। গত রোববার ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তঝরা দিন। সেদিন শতাধিক প্রাণ ঝরলেও পরের দিন সকালে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে লাখো জনতা রাজধানীর প্রবেশ মুখে অবস্থান নেন। শেষ সময়েও বিক্ষোভ দমনের সর্বোচ্চ চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান আগের রাতেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কারফিউ ভেঙে জমায়েত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। কিন্তু আগের দিনগুলোর মতোই হুমকিতে না দমে বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে শুরু করেন বিক্ষোভকারীরা। 11:30টার দিকে গুলি করে জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। একই সময়ে যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডায় আন্দোলনকারীদের বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এতে অনেকেই নিহত হয়। বন্ধ করা হয় ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনী একই সময়ে দায়িত্বে থাকলেও বিক্ষোভকারীদের দমন করেনি। তবে দুপুর 12টার দিকে সেনা সদস্যরা সড়ক থেকে সরে যেতে শুরু করে। হঠাৎ পুলিশও সরে যেতে থাকে। সেই সময়ে আইএসপিআরের বরাতে গণমাধ্যমে খবর হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর 2টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সেই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়। এ খবরে অনেকটাই নিশ্চিত হয়ে যায় প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা আর থাকতে পাচ্ছেন না। এতে দুপুর 12:30টার দিকে বিভিন্ন সড়ক হয়ে লাখো মানুষ জমায়েত হতে শুরু করেন শাহবাগের দিকে। তখনও সড়কে পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা অস্ত্র হাতে ছিলেন। দুপুর 2:35 শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার গণভবন থেকে ভারতের আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক একই সময়ে তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ব্যক্তিগত বাসভবন থেকে পুলিশ, বিজিবি সদস্যরা সরে যায়। তখন আওয়ামী লীগের কার্যালয় থেকে কয়েকজন নেতাকর্মী, কর্মকর্তা, কর্মচারীকে দৌড়ে বের হতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে ধানমন্ডি এলাকার সড়কে উল্লাসকারী জনস্রোত নামে। আর এভাবেই পতন ঘটে বাংলাদেশের ইতিহাসে আরেকটা স্বৈরাচারী শাসনের। তবে এ যুদ্ধে যারা নিঃস্বার্থে আত্মত্যাগ দিয়ে শহীদ হয়েছেন, নিঃসন্দেহে তারা বাংলার জাতীয় বীর। অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল বীরদের যারা নিঃস্বার্থে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি। জানি তারা আর কোনোদিন বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে বলবে না গুলি চালাও। তারা কোনোদিন বলবে না পানি লাগবে পানি। অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি ভালোবাসা থাকলো। তোমরা যেখানেই থাকো ভালো থেকো। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন তোমাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।